বৃহস্পতিবার ঘোষণা হচ্ছে নির্বাচনের তফসিল। ম্যাজিস্ট্রেসির দায়িত্বে ৩০০ বিচারক চান সিইসি, সহায়তার আশ্বাস প্রধান বিচারপতির। বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি না থাকায় দেশে চলবে খালেদা জিয়ার চিকিৎসা। এক জটিলতা কাটলে দেখা দেয় আরেকটি। সেনাবাহিনী গণমাধ্যম আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করে টিকেছিলেন শেখ হাসিনা, এখনো অব্যাহত সেই ধারা। ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ। আলোচিত আয়নাঘরে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১৪ ডিসেম্বর। সঠিক অডিটে কমবে দুর্নীতির অভিযোগের ফাইল, আশা দুদক চেয়ারম্যানের। সাংবাদিক হয়রানি গণমাধ্যম আছে আগের মতোই, বলছে টিআইবি। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেখিয়েছে নারীরা, তাদের সামনে রেখেই গড়ে তুলতে হবে বাংলাদেশ। রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। রাজধানী খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দল আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। কথার ফুলঝুরি যদি দিতে হয় অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। আজ এই যে ৮ ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন, আলোচনাগুলো মন দিয়ে আপনারা শুনলেন, এর মধ্যে কি ছিল? এর মধ্যে এইচ অ্যান্ড এভরি ইস্যু, যেই ৮টা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে, প্রত্যেকটি ইস্যু জনগণের প্রত্যেক দিনকার বর্তমান ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত। তাই নয় কি? আপনাদের কি মনে হয় তাই কি? আপনারা যেই ৮টা ইস্যু নিয়ে আজকে এখানে কথা বললেন, প্রশ্ন করলেন, শুনলেন, যারা আলোচকবৃন্দ আছে, আলোচকবৃন্দের কথা শুনলেন, তাদের উপস্থাপিত যে বিষয়গুলো, এই ৮টা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, অধিকাংশ শ্রেণী পেশা মানুষের প্রতিদিনকার এবং ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত? আমরা দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি, আমরা দেশের নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদের নিরাপদ করার বিষয়ে কথা বলেছি, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, আমরা দেশের কৃষকদেরকে নিয়ে কথা বলেছি। আজকে এখানে ওলেমা দল আপনারা উপস্থিত আছেন, ওলেমা দলের সদস্যবৃন্দ আপনারা উপস্থিত আছেন। আপনাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ইয়েস, বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রায় ৩ লক্ষের মতন মসজিদ আছে, এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত। এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করছি বের করে আনতে, সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখন যেই কথাটি বলতে চাইছিলাম, একটি দায়িত্বশীল দল হিসাবে জনগণ চায় সারাদিন রেডিও খুললে, টিভি খুললে, ফেসবুক খুললে, পত্রিকা খুললে, যাই করেন, সারা দিকে শুধু হইচই, ঝগড়া, ফ্যাসাদ, এইটা নাই, এইটা ভালো তো ওটা খারাপ, এইরকম কথাবার্তা। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে, বিভিন্ন মানুষের কথা শুনে জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা? ছাত্ররা জানতে চায় তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে। আজকে অনেক তরুণী অনেকে আছে যাদের শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসছে অথবা শেষ হয়ে গিয়েছে, তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে, তাদের কি কর্মসংস্থান, এক অনিশ্চয়তার মধ্যে আছে। এখানে মাহাদি আমিন যখন তার বক্তব্য উপস্থাপন করেছে, তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিলাম। আমি দেখলাম মাহাদি আমিন এখানে বলেছে স্কুল কলেজগুলোতে
আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ইন্টারনেট কানেকশন ফ্রি করতে পারি তাহলে তাদের উপকার হয় কিনা। আপনারা সমন্বয়ে সকলে বলেছেন ইয়েস, তাদের উপকার হয়। হয় মাহাদি আমিন আমার জন্য রেখে দিয়েছে অথবা বেচারা ভুলে গেছে, তবে ও ভুলে যাওয়ার কথা না, অত্যন্ত বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে, খুব সম্ভবত আমার জন্য রেখে দিয়েছে। এই বিষয়টি গত এক সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম। আমরা শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন দেব, এর সাথে আমরা আরো একটু অ্যাড করতে পারি ইন্টারনেটের বিষয়টি। ইন্টারনেট এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ সহকর্মীবৃন্দ আপনারা আছেন। এটা গতকাল যদি আমি বলতাম, পরশুদিন বলতাম, হয়তো বা আরো ভালো হতো। আমরা গত এক সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি, বিষয়টি নিয়ে রিসার্চ করেছি এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেব, আমরা কেন আহ, বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব না, আমরা কেন বিভিন্ন সেটা মফস্বল শহর হোক, ঢাকা শহর হোক, বিভিন্ন জায়গায় যে বড় বড় কিছু ক্যাফেটেরিয়া আছে যেখানে ছেলেমেয়েরা বসে কথা বলতে পারে, চা খেতে পারে, যেখানে ইন্টারনেটে কাজ করতে পারে, এরকম কতগুলো জায়গায় আমরা কেন ব্যবস্থা করব না। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন কবে হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরই কিছুটা সংশয় কাজ করেছিল। তবে অবশেষে সব সংশয়ের সমাধান দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার। ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে, অন্য কোনো বিষয় না। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার জানান নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চাওয়া হয়েছে। এ লক্ষ্যে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। না, উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। অন্যদিকে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে বলা হয়েছে পোস্টাল ব্যালটে কোনো ক্রস চিহ্ন না থাকলে বা একাধিক প্রতীকের চিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। এছাড়া বাতিল হওয়া প্রার্থীর প্রতীকে ভোট দিলেও তা বাতিল বলে গণ্য হবে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সবার মতামত নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করতে চায় জামায়াতে ইসলামী। সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্ট্যাটাসে ইশতেহারের বিষয়ে সবার পরামর্শ চান তিনি। বলেন একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। এজন্য সবার মতামত নিয়েই তার দল জাতীয় নির্বাচনে ইশতেহার ঘোষণা করবে বলেও নিশ্চয়তা দেন তিনি। মতামত জানাতে জনতার ইশতেহার নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আনতে যাচ্ছে জামায়াত। জুলাই অভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন বৃথা না যায়, সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন মতবিরোধ থাকলেও জুলাই অভ্যুত্থানের মর্ম নষ্ট করা যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ এবং তার সহধর্মিনীর লেখা 4টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও বলেন দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সহ সাধারণ মানুষের অধিকার নিশ্চিতে মাহমুদুল্লাহ ও তার লেখায় অসামান্য ভূমিকা রেখেছেন। যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মানে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি না।
শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার কথা ভাবছেন না মেডিকেল বোর্ড। একটি জটিলতা কেটে গেলে নতুন করে আরেকটি জটিলতা দেখা দিচ্ছে। শারীরিক অবস্থা বিদেশ নেয়ার উপযুক্ত নয় বলেই তাকে লন্ডন নিতে আজ আসেনি এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। তাকে দেখতে আজ এভারকেয়ার হাসপাতালে গেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। গেল রাতে মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম টেলিফোনে ডিবিসিকে জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গুরুতর হিসেবে বিবেচনা করছে মেডিকেল বোর্ড। আগামী কয়েকদিন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালে 1 ডজন চিকিৎসক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা মাহবুব। জানাবেন, মেডিকেল বোর্ড থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? সাথী, আপনি কিছুক্ষণ আগে দর্শককে যেমনটা বলছিলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অনেকটা সেরকমই, অর্থাৎ যে সংকটাপন্ন অবস্থার মধ্যে তিনি আছেন সেই অবস্থায় আছেন। অবস্থার কোনো উন্নতি যেমন হয়নি, অবনতিও হয়নি, এমন কোনো খবর কিন্তু আমরা পাইনি। আর আজকে যেটি হয়েছে যে ওনার খোঁজখবর নেওয়ার জন্য, সেবা যত্ন করার জন্য ওনার পুত্রবধূ এসেছেন বাংলাদেশে, সেটি সবাই জানে। তো আজকে কিন্তু বেলা 3:30 নাগাদ তিনি এসেছেন এবং বেগম খালেদা জিয়ার পাশেই তিনি আছেন বলে আমরা জানতে পেরেছি। আর এছাড়া আসলে এই মুহূর্তে খুব বেশি ভালো খবর হয়তো আপনাকে আমরা দিতে পারছি না, তবে যতটুকু জানতে পেরেছি যে আজকে হয়তো সন্ধ্যার পরে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক আছেন ডক্টর জাহিদ, তিনি কিন্তু সাংবাদিকদেরকে একটু ব্রিফ করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো যদি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন তখন হয়তো আমরা বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির সবশেষ বা নতুন কোনো তথ্য থাকলে সেটি তখন আমরা জানতে পারবো এবং আপনার মাধ্যমে তখন দর্শকদেরকেও আমরা জানাবো সেই তথ্য। আপনি জানেন যে পুরো দেশবাসী আসলে এভারকেয়ারের দিকে তাকিয়ে আছে। তো আমরা আছি এখানে তথ্য সংগ্রহের জন্য। নতুন কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে অবশ্যই জানিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনী, গণমাধ্যম ও আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকেছিলেন শেখ হাসিনা এবং এগুলোকে অপব্যবহারের সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে, এমন দাবি করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি আরও বলেন, 24-এর 18 জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কারীদের ভিলেন সাজানোর চেষ্টা করা হয়। 16 জুলাই 2024 বুক চিতিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য ও মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তাল হয় বাংলাদেশ। 5 আগস্ট ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে সময়কার সমন্বয়ক এবং বর্তমান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন 18 জুলাইয়ের ঘটনা। আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটা খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই। অভিযোগ করেন ক্ষমতার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নিয়ন্ত্রণের ধারাবাহিকতা এখনো চলছে। হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই। এর আগে রাষ্ট্রপক্ষের 22তম সাক্ষী হিসেবে তার জবানবন্দি আদালতের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল 2। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিজিএফআই এর আয়নাঘরে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। 14 ডিসেম্বর আদেশের দিন ঠিক করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1। সেনাবাহিনীর নিজস্ব তদন্তে গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা নির্দোষ প্রমাণিত হয়েছেন এমন যুক্তি তুলে ধরে আসামিপক্ষ। জবাবে রাষ্ট্রপক্ষ জানায় যে নথিপত্র আদালতে পেশ করা হয়নি তা নিয়ে যুক্তি তোলার অবকাশ নেই। আয়নাঘর কিংবা গুমের প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ হিল আমান আজমির কথা।
মঙ্গলবার আলোচিত এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতারে থাকা ৩ সেনা কর্মকর্তাকে। দুপুর 12:15টায় শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। সাবেক সেনা কর্মকর্তা আজমিকে আয়নাঘরে রাখা হয়েছিল কিনা সে নিয়ে ভিন্নমত ছিল আইনজীবীদের কণ্ঠে। বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন, সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি। সেখানেও এই 3 জন আসামির কোনো দোষ নাই। একই সাথে এই 3 জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। এটা একটা চলমান ক্রাইম, অর্থাৎ এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন। এই সময়টা 5 দিন হতে পারে, 5 বছর হতে পারে, যাকে যতদিন ধরে আটকে রাখা হয়েছে ততদিন। এবং এই পুরো সময়টা জুড়েই যেহেতু ক্রাইমটা চলমান থাকে, সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লায়াবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। দালিলিক প্রমাণ হিসেবে আদালতে তুলে না ধরলেও আর্মির কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্ট নিয়ে ভিন্ন মত ছিল তাদের মাঝে। ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান যে সময়ে জয়েন করেন নাই ডিজিএফএ, অর্থাৎ ডিজিএফএ চাকরি হিসেবে তার জন্মের আগেই সংগঠিত অপরাধের জন্য তাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছে। মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। সেখানে 21 ফিট বাই 17 ফিট একটি ঘর, জানালা 5টি, দরজা 2টি। কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো, এই ব্যুরোর অধীনে পরিচালিত একটি সংগঠন, একটি স্থাপনা, এবং এই স্থাপনার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরকেই এই মামলায় আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে। এটা ডকুমেন্ট দ্বারা আমরা কোর্টকে দেখিয়েছি। আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 13 জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ, যাদের 10 জনই এখনো পলাতক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশেষ ক্ষমতা আইনে অপব্যবহার করে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, শান্তি নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করতে হবে। আর দুর্নীতি কমাতে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে জোর দিয়েছেন দুদক চেয়ারম্যান। রাষ্ট্রীয় অডিট ঠিকমতো হলে দুদকের অভিযোগের ফাইল কমে আসবে বলেও আশা তার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারে প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গর্বে আগামী শুদ্ধতা দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে শুরু হয় দুদকের কর্মসূচি। পরে আলোচনা সভা হয় শিল্পকলা একাডেমিতে। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সমাজে এমন ভাবে দুর্নীতি বিস্তর তা পুরোপুরি নির্মূল করা কঠিন, দরকার রাজনৈতিক সদিচ্ছা, জনপ্রতিনিধি বাছাই ও সতর্ক থাকতে হবে ভোটারদের। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে এটা বোধহয় এখান থেকে অনুমেয়। আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু শাসন করার জন্য দুঃশাসকদের রাখি। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এই আয়োজনে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে তাদের ঘৃণা করতে হবে। যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কি দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সঠিক শাস্তি হবে না। সামাজিক একটা অ্যাওয়ারনেস, সামাজিক একটা আন্দোলন লাগবে। কারণ যদি সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। স্পেশালি পাওয়ার মানে বিশেষ ক্ষমতা, যত্রতত্র বিশেষ বিবেচনা, সেটা মোটেও ঠিক না। আইন এবং পদ্ধতির মধ্যেই করতে হবে, সেটি সবচেয়ে বড় জিনিস। রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ঠিক থাকলে দেশ ও দেশের মানুষ আরো ভালো থাকবে বলে মন্তব্য করেন বক্তারা। এটা দুর্নীতি কোনো ব্যাপারই না, টাকা পয়সা। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এমনটাই মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। 24-5 আগস্টের পর গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে টিআইবি। সাংবাদিক হয়রানি, হত্যা, গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া, নিয়োগ, সাংবাদিকদের রাজনৈতিক আনুগত্য সবই আগের সরকারের সময়ের মতোই দেখা গেছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে 12 দফা সুপারিশ দিয়েছে টিআইবি। ইন্টারন্যাশনাল বাংলাদেশকে
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে ধানমন্ডি কার্যালয়ে গবেষণা প্রবন্ধ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাংলাদেশ 2024 সালের 5 আগস্ট দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। আগে গণমাধ্যমের উপর একমুখী চাপ থাকলেও বর্তমানে তা রয়েছে বহুমুখী। যদি সাংবাদিক নিপীড়ন, হয়রানি ও হেনস্থার কথা বলি, তাহলে আমরা দেখতে পাই কর্তৃত্ববাদী শাসনকালে নিবর্তনমূলক আইন, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, বিভিন্ন সরকারি বাহিনীর অসংখ্য সাংবাদিককে হেনস্থা, হয়রানি, হামলা, মামলা, শারীরিক নির্যাতন এবং কিছু গুম খুনের ঘটনা যেগুলো ঘটেছিল, কর্তৃত্ববাদের পতন পরবর্তীতে সেটি থেমে যায়নি। এ সময় জানানো হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর 29টি গণমাধ্যমের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে স্বচ্ছতা ছিল না। 476টি ঘটনায় হামলা, মামলা, হুমকি, চাকরিচ্যুত, হয়রানির শিকার 1073 জন সাংবাদিক, প্রাণ গেছে 6 জনের। বিভিন্ন পদে কর্মরত আগের সাংবাদিক ও কর্মকর্তাদের সরিয়ে প্রভাব সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদকর্মীকে যুক্ত করা হয়েছে। টিআইবি বলছে, গণমাধ্যম নিয়ে মানুষ আশাবাদী হতে পারেনি। মাত্র 17.29% মানুষ মনে করেন দেশের সংবাদ মাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। শেখ হাসিনা পলায়নের পর থেকেই সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি হয়েছে না? সবকিছুর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক শক্তি এবং আমলাতান্ত্রিক শক্তি, রাষ্ট্র কাঠামোর যে মূল স্তম্ভগুলো, তাদের ভিতরে লুকায়িত, তাদের ভিতরে ওয়েটিং, লং টাইম ওয়েটিং যে ফোর্সেসগুলো ছিল, সেগুলোর পাশাপাশি কিন্তু গণমাধ্যমের কর্মীরাও কিন্তু একই ভূমিকাটা পালন করেছে অনেকেই। আর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সাংবাদিক ও গণমাধ্যমের আনুগত্যেরও পরিবর্তন ঘটেছে। সংবাদ মাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা হারানোর জন্য নিজেরাই দায়ী বলে মনে করেন সাংবাদিকরা। সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে যে সাংবাদিকরাই মানে কাকে কিভাবে কি করতে হবে সেই কাজগুলো করতেছে। আমরা সাংবাদিকরাই মাঝে মাঝে সাংবাদিকতাকে পলিউট করি। এখনো গণমাধ্যম প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারছে না বলেও জানান বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ। 24-এর গণঅভ্যুত্থানে মেয়েরা তাদের নেতৃত্ব দেখিয়েছে, তাদের সামনে রেখেই গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারীর জন্য অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্ন পূরণে নারীর জন্য নেতৃত্বের স্থান ছাড়তে হবে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজের নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তার সাহিত্যে। বেগম রোকেয়ার স্বপ্ন আর বাঙালি নারী জাগরণে তার অবদানকে স্মরণ করতে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারীর অগ্রযাত্রায় অবদান রাখা সমাজের 4 নারীকে দেয়া হয় বেগম রোকেয়া পদক 2025। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে ডক্টর রুবানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে স্মরণ করেন বেগম রোকেয়ার কীর্তি। আজকের এই পুরস্কার মহিলাদের পুরস্কার না, আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার। আমরা যে মহিয়সী নারীর কথা স্মরণ করে আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, সেই মহিয়সী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। বলেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজের ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ, এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঠিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। বেগম রোকেয়ার অসম্ভবকে সম্ভব করার স্বপ্নের পথে পথে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা। সিদ্ধান্ত গ্রহণ আর নেতৃত্বের অংশ হবেন, এমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
NTRCA এর অধীনে 1 থেকে 12তম নিবন্ধনে নিয়োগ বঞ্চিত সনদধারীদের লং মার্চ টু যমুনা কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে আন্দোলনরতরা, তবে প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা মূল সড়কে বসে শান্তিপূর্ণ অবস্থান নেন। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রায় 60,000 জাল সনদধারী চাকরিতে সুপারিশ পেলেও বঞ্চিত হয়েছেন পাশ করা সনদধারীরা। একই রোলে একাধিক প্রার্থীকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়েছে NTRCA কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও মেলেনি প্রতিকার। নির্বাহী আদেশে নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 166, কিশোরগঞ্জ 5-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ 6 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা কবির হোসেন। আমরা তার সাথে একটু কথা বলবো। তো আপনি তো এই আসনে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন করছেন, তো কেন আপনি নির্বাচনে এসেছেন এবং বিজয়ী হলে মানুষের জন্য কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই এবং ডিবিসি নিউজের দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে বিগত 50 বছর যাবৎ। এর ধারাবাহিকতায় বিগত দিনগুলোতে আমরা আমাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারিনি। 24 গণ আন্দোলনের পরে আমরা আমাদের রাজনৈতিক অধিকার চর্চা করছি, আমরা কাজ করতে পারছি। আলহামদুলিল্লাহ, ভৈরব কুলিয়ারচরে জামাত ইসলামীর একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। কী জন্য গণজোয়ার সৃষ্টি হয়েছে? এই জন্য গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ বিশ্বাস করে আগামী দিনে নতুন কোনো ফেসিবাদকে মোকাবেলা করার জন্য জামাত ইসলামী দ্বারাই সম্ভব। মানে আপনারা যদি নির্বাচিত হন তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি করবেন? কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা যদি নির্বাচিত হই তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তার নাগরিক যে অধিকার, এই অধিকারটা পাবে। বাংলাদেশের মানুষ পিছিয়ে পড়ে কেন? কারণ তার নাগরিক অধিকার পায় না। বিগত 50 বছরে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসছে, যারা ক্ষমতায় আসে রাষ্ট্রটাকে তাদের করেছে। সরকার মানুষকে যা দেয় এটা যদি জনগণ পায় তাহলে বাংলাদেশের মানুষ কখনোই পিছিয়ে থাকবে না, আমাদের বিশ্বাস এটা। এবং জামাত ইসলামীর দ্বারা এটা সম্ভব, কারণ আমাদের কোনো নেতাকর্মী দ্বারা কখনোই দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, অত্যাচার এগুলো হয় না। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত। আমাদের যে মন্ত্রী ছিল, আমাদের 3টা মন্ত্রণালয় 2জন মন্ত্রী ছিল, তাদের দ্বারা বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না, এটা প্রমাণিত। মানে জামাত ইসলামী কী দিবে মানুষকে? এক কথায় আমরা যদি বলতে চাই তাহলে আমরা মানুষকে নিরাপত্তা দিব। মানুষের সম্পদের নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, তার ইজ্জতের নিরাপত্তা। ইনশাল্লাহ আমরা এটা আমাদের দ্বারা সম্ভব। আমরা এটা বাংলাদেশ জামাতে ইসলামের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা মানে কথা আছে বা ধারণা আছে যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আপনারা আসলে এই বিষয়টা কি বলবেন? এ বিষয়ে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের আমির জামাত তিনি বলেছেন নারীরা তার যে অধিকার সেই অধিকারটা ফিরে পাবে। মূলত নারীরা তাদের অধিকার ফিরে পান না। এখন আমাদের সম্পর্কে বলা হয়েছে নারীদেরকে ঘরে রাখা হবে। নারী আমরা কেন ঘরে রাখবো? আমার স্ত্রী নিজে চাকরি করে, আমার স্ত্রী যদি চাকরি করে তাহলে আমি তো অন্যের স্ত্রীকে আটকে রাখতে পারবো না। নারীরা তার যোগ্যতা অনুযায়ী, যার যোগ্যতা অনুযায়ী সে তার কর্ম পাবে, চাকরি পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, তার সকল কিছু করতে পারবে স্বাধীনভাবে। মাদকের ছোবল থেকে মানুষকে রক্ষা করতে, বিশেষ করে তরুণ সমাজকে বাঁচাতে আপনার কি পরিকল্পনা? তরুণ সমাজের বড় একটা অংশ মাদকের সাথে সম্পৃক্ত। মাদক ভৈরবের আঞ্চলগত কারণে একটা ট্রানজিট পয়েন্টের কারণে এখানে মাদক একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে যত না ভৈরবের মানুষ মাদক আসক্ত, তার চেয়ে বেশি বাহিরের এবং বিভিন্ন কারণে এখানে মাদকের একটা বিশাল অভয়ারণ্য সৃষ্টি হয়েছে। আমরা জামাত ইসলামী আমরা বিশ্বাস করি এবং আমরা এটা মনে করি যে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে যুব সমাজকে, বিশাল একটা অংশকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারবো। অন্য দলের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন, আপনিও নির্বাচনে আছেন। মানুষ আপনাকেই কেন ভোট দেবে অন্যকে বাদ দিয়ে? মানে দু একটা কারণ যদি বলতেন। দু একটা কারণ বলতে গেলে একটি কারণ আমরা বলতে চাই যে মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা গত 55 বছরে পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। মানুষ বিশ্বাস করে যে জামাত ইসলামীর দ্বারাই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদেও আমরা নতুন কোনো অতিথি নিয়ে যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।